কি ব্যাপার তোফায়েল ভাই, এত কিছু কিভাবে ঘটে গেল? শুনলাম গত রাতে নাকি আপনার টেক্সটাইল মিলে বোমা হামলা হয়েছে। কে এই বোমা হামলাটা আপনার টেক্সটাইল মিলে করলো, সেই সম্পর্কে কি কোনো তথ্য এখন পর্যন্ত খুঁজে বের করতে পারছেন? এটা কিন্তু সাধারণ বিষয় মনে হইতেছে না। আপনার টেক্সটাইল মিলে বোমা মারার এত বড় সাহস কে দেখাইতে পারে ভাই? না মোল্লা, কিছুই তো বুঝতে পারতেছি না। রাতের বেলা হঠাৎ করে ম্যানেজার ফোন করে বলতেছে আমাদের মিলে নাকি কে যেন বোমা হামলা করছে। একেবারে পুরো ফ্যাক্টরিটা তছনছ হয়ে গেছে। ফ্যাক্টরিতে কোনো কিছু আর অবশিষ্ট নাই। এই ঘটনা এখনো তদন্ত করতেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো সূত্রপাত খুঁজে পাওয়া যায় নাই। কে বা কে এই ঘটনা ঘটাইলো সেটা এখনো বের করতে পারি নাই মোল্লা। এখানে আর বলার কি আছে? কে এই ঘটনা ঘটাইছে সেটা তো জলের মতো পরিষ্কার। শামসু এই ঘটনা ঘটাইছে। তাছাড়া কারো সাহস হইব না যে আমাদের কোনো প্রতিষ্ঠানে হামলা করার। এই ঘটনা একমাত্র শামসু ছাড়া আর কেউ ঘটায় নাই। বাইসা বাইসা শামসু ওর শত্রু যারা তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নিতেছে। দেখলেন না কাশেম টিভি ওর বিরুদ্ধে অনেক নিউজ করত, সুযোগ পায়া কাশেম টিভির অফিস উড়াই দিল। এইখান থেকেই তো বোঝা যায় যে এই ঘটনা কে ঘটাইতে পারে। হানিফ, তুমি ঠিক কথাই বলছো। এই ঘটনা শামসু ছাড়া আর কেউ ঘটাইতে পারে না। শামসুই মূলত আমাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এভাবে হামলা চালাইতেছে। তবে এইভাবে যদি শামসু বেপরোয়া হয়ে হামলা করতে থাকে তাহলে তো অনেক জটিল সমস্যা। শামসুকে তো যেভাবে হোক আটকাতে হইব। তাছাড়া শামসু তো দিনের পর দিন এইভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো নষ্ট করতে থাকবেই। আজকে তোফায়েল ভাইয়ের প্রতিষ্ঠানে হামলা করছে, কালকে তো আমাদেরটাই করবে। তাই ওরে এখনই আমাদের যে কোনো উপায়ে আটকাইতে হইব। শামসুকে আটকানোর চেষ্টা তো আর কম করতেছি না। একের পর এক পদক্ষেপ নিয়েই যাইতেছি, কিন্তু কোনোভাবে শামসুকে তো আটকানো যাইতেছে না। জনতা পার্টি ছাড়লে কি হইব? জনতা পার্টিতে এখনো শামসু শক্ত ঘাঁটি হিসাবে রয়ে গেছে। বড় কথা হচ্ছে প্রেসিডেন্টের সাপোর্ট পায়াই শামসু এরকম বেপরোয়া আচরণ করা শুরু করে দিছে। এই প্রেসিডেন্টের জন্য তো শামসুকে কোনোভাবে আটকানো যাইতেছে না। গতকালকে মোল্লার কাছে শুনলাম আপনারা নাকি আইজিরে নির্দেশ দিছেন শামসুরে 24 ঘন্টার ভিতরে যেখান থেকে পারে গ্রেপ্তার করার জন্য। কই 24 ঘন্টা তো কবে পার হয়ে গেছে, এখন পর্যন্ত তো শামসুরে কোনো গ্রেপ্তারি করতে পারা যাইল না। তাহলে আইজিরে আপনারা কি নির্দেশনা দিলেন আর আইজি আপনাদের কি কথা শুনলো? এখন পর্যন্ত শামসুকেই গ্রেপ্তার করা গেল না। যদি শামসুকে গ্রেপ্তার করা যাইতো তাহলে তো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা যাইতো। নির্দেশনা দিছিলাম, কিন্তু তাতে তো কোনো কাজ হইল না। উল্টো প্রেসিডেন্ট আমারে ডাইকে নিয়া এই বিষয়ে আরো চোদন দিল। শামসুরে নাকি প্রমাণ ছাড়া কোনোভাবেই গ্রেপ্তার করা যাইব না। এতে করে নাকি পরিস্থিতি আরো গোলাটে হয়ে যাইব। সেই ভয়ে লিডার তো শামসুকে কোনোভাবে গ্রেপ্তার করতে দিতেছে না। প্রেসিডেন্টকে আপনারা বিষয়টা জানাইতে গেছেন কেন? প্রেসিডেন্টের নির্দেশনা ছাড়াই তো কাজটা করা যাইতো। আগে যদি
শামসুরে একবার গ্রেপ্তার কইরা লকআপে রাখা যাইতো, তারপর প্রেসিডেন্ট জানলেও কিছু করতে পারতো না। প্রেসিডেন্টকে না জানিয়েই শামসুকে গ্রেপ্তার করতে হইব। আপনি আইজি সম্রাটকে বললেন না কেন শামসুকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করার জন্য? শামসু যে বিষয়টা জানতে পারবে না সেটা কিভাবে হয়? শামসু এবং প্রেসিডেন্টকে আইজি আর সেলিম ওরা দুইজনে মিলাই জানাই দিছে। বা দেখেন, আইজি আর সেলিম তো শামসুর ডাইন হাত বা হাত। প্রশাসনিক সাপোর্ট নিয়েই তো শামসু এই উগ্রবাদী কাজগুলো করে যাইতেছে। আর প্রশাসন বারে বারে তদন্তের নামে উল্টো পাল্টা রিপোর্ট বুঝাচ্ছে প্রেসিডেন্টকে। ওদের জন্যই তো এই ঘটনাগুলো করতে পারতেছে শামসু। এইভাবে হইব না তোফায়েল ভাই। আগে শামসুর ডালপালাগুলো সাইডে নিতে হইব, তারপর শামসুর বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ নিতে হইব। সবার আগে আইজিরে এখান থেকে সরান। আইজিরে সরাইয়া আইজির জায়গায় আমাদের অনুগত এডিসি কামরুলকে আইজি বানানো হোক। এডিসি কামরুল যদি আইজি হয় তখন ওই সেলিমের কথাও গুরুত্ব দিবে না। আমরা যেটা বলবো সেটাই শুনবে। তাই এডিসি কামরুলকে এই দায়িত্ব দেওয়া হোক ভাই। সেটা তুমি আর আমি বললে হইব মোল্লা। আইজিরে যদি এখন ওর পদে থেকে সরাই দেই তাহলে স্বরাষ্ট্র দপ্তরের স্বাক্ষর লাগবো। আর স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম যতদিন ওই চেয়ারে আছে ততদিন পর্যন্ত এই আইজিরে তো এইখান থেকে কোনোভাবে সরাইব না। আর সেলিমকে যদি সরাইতে চাই তাহলে তো আমাদের সামনে প্রেসিডেন্ট আইসা বাধা হয়ে দাঁড়াইব। তাহলে তুমি কিভাবে কি করবা মোল্লা? না না তোফায়েল ভাই, এখন তো দেখতেছি সবার আগে প্রেসিডেন্টকেই এইখান থেকে সরাইতে হইব। তাছাড়া তো কোনো কাজই করতে পারতেছি না। তুমি এক কাজ করো, যেভাবে হোক আমাদের যারা সিনিয়র নেতাকর্মী আছে, বিশেষ করে হাজি মতিদুলু, ওদের সবার সদস্য পদ আবার ফিরানোর ব্যবস্থা করো প্রেসিডেন্টকে দিয়া। তারপর সকলে একজোট হইয়া প্রেসিডেন্টের পদত্যাগ চাইমু। তারপর আমাদের কারো মধ্যে থেকে একজনকে প্রেসিডেন্ট বানালেই সব খেল খতম হয়ে যাইব। তখন আমাদের ইচ্ছা মতোই সব কিছু করা যাইব। মোল্লা, তুমি ঠিকই বলছো। এটাই তো আমি দীর্ঘদিন যাবৎ প্ল্যান করে আসতেছি। আর সেই জন্যই তো সিনিয়র নেতাদেরকে জেল থেকে জামিনে বের করে নিয়ে আসলাম, যাতে করে আমাদের দল আগের থেকে আরো ভারী হয়ে যায়। তুমি এক কাজ করো মোল্লা, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের সকলকে নিয়ে আমি আমার বাসভবনে বিকেলে একটা বৈঠক বসবো। সেইখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিব যে কি কি পদক্ষেপ নিলে প্রেসিডেন্টকে সরানো যাইব। আর আমি এখন প্রেসিডেন্টের সাথে আমার ফ্যাক্টরির বোমা হামলার বিষয়টা নিয়ে আলোচনা করে আসি। তোমরা তাহলে এখন আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সবাইকে বৈঠকে বসার একটা ব্যবস্থা করতেছি। আপনি প্রেসিডেন্টের সাথে দেখা কইরা ফ্যাক্টরি আগুন লাগার বিষয়টা নিয়ে আলোচনা করে আসেন। দেখেন প্রেসিডেন্ট এইখানে কি বলে। আমার তো মনে হয় না ভাই প্রেসিডেন্টের সাথে এই বিষয় নিয়ে আলোচনা কইরা বিন্দু পরিমাণ কোনো লাভ হইব। দেখবেন বলবে যে শামসুর বিরুদ্ধে যে অভিযোগ করতেছ তার সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে আসো। দেখা যাক না মোল্লা কি হয়। আমাদের বিষয়টা জানানোর কথা জানাই দিয়ে আসি, তারপর দেখি প্রেসিডেন্ট কি পদক্ষেপ নেয়।
তারপরে আমাদের কাজ আমরা করব। তখন যেন প্রেসিডেন্ট আমাদেরকে ভুল না ধরতে পারে। আর যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেন্টকে এইখান থেকে সরানোর ব্যবস্থা করতেছি। তোমাকে যেটা বললাম মোল্লা, তুমি তাহলে হানিফকে নিয়ে সেই টাকা সম্পূর্ণ করো। হাজির সাথে যাইয়া দেখা করে আসো। আমি উঠলাম তাইলে। আব্বু গতকালকের রাতে যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে সেই সম্পর্কে কোনো কিছু শুনছো নাকি? না, তেমন কোনো ঘটনার কথা তো শুনি নাই রে ইরফান। কি হয়েছে? গতকাল রাতে আবার কি ঘটনা ঘটলো? একের পর এক দেশে তো দেখতেছি অঘটন ঘটে যাইতেছে। জেল থেকে বের হয়ে আসে তো আর কোনো কিছুই ঠিকঠাক পাইতেছি না। তুই আবার নতুন করে কোন ঘটনার কথা বলতেছিস সে ইরফান? কে, তুমি কোনো কিছুই শোনো নাই এখনো? গতকাল রাতে যে তোফায়েল আঙ্কেলের টেক্সটাইল মিলে বোমা হামলা হয়েছে সেইটা কি এখনো তুমি জানো না নাকি? এটা নিয়ে তো বাইরে তোলপাড় হয়ে গেছে। গতকাল রাতে কারা যেন তোফায়েল আঙ্কেলের টেক্সটাইল মিলে বোমা হামলা চালাইছে। পুরো ফ্যাক্টরি একবারে তছনছ হয়ে গেছে, কোনো কিছুই অবশিষ্ট নাই। বুঝতে পারছি ইরফান, এই ঘটনা কে ঘটাইছে। শামসু ছাড়া এরকম দুঃসাহস আর কেউ দেখাইতে পারে না। শামসুই তাহলে তোফায়েলের টেক্সটাইল মিলে বোমা হামলা করছে। তাছাড়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে এমন সাহস বাংলাদেশে কারণ সন্ত্রাসীর হয়ে সারে নাই। শামসুই গোপনে এই হামলাগুলো একের পর এক কইরা যাইতেছে। আমারও তো সেই রকমই মনে হয়। বগুড়া থাইকা যাতে ওর উপর কেউ কোনো সন্দেহ করতে না পারে সেই জন্য ডাকাতিয়া ওর লোকের মাধ্যমে এই হামলাগুলো করে যাইতেছে। ওই শামসু এখন সে আবারও পুরনো লাইনেই ফিরা গেছে। একের পর এক সবাইরে টার্গেট কইরা শামসু এই হামলাগুলো কইরা যাইতেছে। কোন দিন যেন আমাদের উপরও হামলা কইরা বসে। তাই আমাদেরকেও সতর্ক থাকতে হইব। আর শামসুকে যেভাবে হোক আটকাইতে হইব। এখন দলীয় কোনো পাওয়ার তো এখন শামসুর পক্ষে নাই। তাহলে এখনো ওনারে আপনারা গ্রেপ্তার করে আটকাচ্ছেন না কেন? শামসুরে তো আটকানোর অনেক চেষ্টাই করে যাইতেছি। প্রেসিডেন্টের কারণে শামসুকে আটকানো যাইতেছে না। প্রেসিডেন্টই বারবার আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াইতেছে। তাই আমরা সকলে নিয়ত করছি এবার প্রেসিডেন্টকে সরিয়ে দিব আর আমাদের ভিতরের কাউকে সভাপতির পদে বসানো হইব। তারপর শামসুর সাথে আমাদের খেলাটা শুরু হইব। প্রেসিডেন্ট যতদিন আছে ততদিন পর্যন্ত শামসুর কোনো কিছুই করা যাইব না। তাই আগে প্রেসিডেন্টকে সরাইতে হইব। আর তুই আমাদের ছেলে পেলেদেরকে অ্যালার্ট থাকতে বল। যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু শামসু আক্রমণ করে বসতে পারে। ওইটা নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। আমার সব জায়গায় নিজস্ব লোক সেট করা আছে। আমাদের কোনো জায়গায় শামসু কোনো রকমের আক্রমণ চালাইতে পারবো না। আমি আগে থেকেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখছি। তোমরা তাহলে প্রেসিডেন্টকে অতি জলদি কিভাবে সরানো যায় সে পরিকল্পনা করো। যতদিন শামসু বাইরে থাকবে ততদিন একের পর এক ঝামেলা করেই যাবে। শামসু মূলত
নিজের ক্ষমতা দেখাইতেছে এখন, যে শামসু চাইলে কি করতে পারে সেটা সবাইরই জানাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এইদিকে সব কিছু সামাল দে। দেখি আমার এখনই তোফায়েলের সাথে দেখা করতে হইব, ওদের সাথে আলোচনা করতে হইব। ওই ফ্যাক্টরিটা এইভাবে ধ্বংস হয়ে গেল, এই মুহূর্তে ওর সাথে দেখা না করা ছাড়া আর কোনো উপায় নাই। ওর সাথে আগে দেখা করি। তুই তাহলে এইদিকে সব কিছু রাঙারে নিয়া খেয়াল রাখিস। সম্রাট, প্রেসিডেন্টের সাথে কিন্তু আমি শামসুর গ্রেপ্তারের বিষয়টা নিয়ে কথা বলছি। প্রেসিডেন্ট সম্পূর্ণভাবে নিষেধ করে দিছে যে শামসুরে কোনোভাবে গ্রেপ্তার করা যাইব না। তাই শামসুকে যেন কেউ গ্রেপ্তার না করে সে বিষয়টা লক্ষ্য রাখো। ওরা কিন্তু ওদের নিজস্ব পুলিশ দিয়া শামসুরে যে কোনো সময় গ্রেপ্তার করাইতে পারে। প্রেসিডেন্টের নির্দেশ কিন্তু ওরা খুব একটা তোয়াক্কা করে না। তাই তুমি এই ব্যাপারে লক্ষ্য রাখো। আর কাশেম টিভির অফিসে যে হামলা হয়েছে সেটা মূলত শামসুই করাইছে। আমি শামসুর সাথে আলোচনা করছিলাম। তুমি এই ঘটনা কিভাবে ধামাচাপা দেওয়া যায় সেই ব্যবস্থা করো। নিজস্ব লোক দিয়া তদন্ত করায়ও। আমি জানতাম স্যার, প্রেসিডেন্টের থেকে এমন কোনো নির্দেশনাই আসবো, সেই জন্যই তো কোনো রকমের কোনো পদক্ষেপ নেই নাই ওদের কথা শোনার পরেও। আর কাশিম টিভির অফিসে যে বোমা হামলাটা হয়েছে সেটাও যে শামসু করাইছে এটাও আমি ধারণা করছিলাম। সেই জন্যই তো নিজস্ব লোকদের তদন্ত করার দায়িত্ব দিছি। সমস্যা নাই স্যার, ওইখান থেকে যে রিপোর্টই বের হয়ে আসুক না কেন, সবার আগে আমার কাছেই রিপোর্ট আসবে। রিপোর্ট আসার পর কিভাবে কি করতে হয় সেই ব্যবস্থা আমি করে নিবনি স্যার। শোনো, কৌশলে আমাদেরকে এখন কাজ করে যাইতে হইব। শামসুর প্ল্যান সম্পর্কে বুঝতে পারছি আমি। শামসু আসলে দেশে একটা অস্থিরতা তৈরি করতেছে, যাতে করে জনতা পার্টিতে ক্ষমতাচ্যুত করা যায়, অথবা প্রেসিডেন্ট যাতে তার ভুল বুঝতে পেরে জনতা পার্টির যে হারামিগুলো আছে এদেরকে অচিরেই দল থেকে বের করে দেয়। সেই জন্যই শামসু মূলত এই কাজগুলো শুরু করছে। তাই আমাদেরকেও শামসুকে এখন গোপনে সাপোর্ট করে যেতে হইব। এখন বুঝতে পারতেছি যে শামসু সেই সময় কেন আমাকে পদত্যাগ করার জন্য নিষেধ করছিল, কারণ শামসুর আমাদের সাহায্যের প্রয়োজন আছে। তা তো অবশ্যই স্যার, যতদিন আমি এই দায়িত্বে আছি ততদিন শামসুর কোনো ক্ষতি হইতে দিব না। একের পর এক ওই ঝামেলা কইরা যাক, আর আমি এইদিকে সব কিছু টেকেল দিব। আর আপনি তো আসেনি স্যার, যতদিন শামসুর এই মিশন চলে ততদিন পর্যন্ত আমরা শামসুর সঙ্গে থাকবো স্যার। গতকাল রাতেও তো আমার কাছে খবর আইছে তোফায়েলের টেক্সটাইল মিলে কে যেন বোমা হামলা কইরা পুরো ফ্যাক্টরি একেবারে তছনছ করে গেছে। আমার তো মনে হয় এই ঘটনাও শামসুই ঘটাইছে। একের পর এক যেভাবে ওর শত্রুদেরকে ওই ঘায়েল করতেছে, তাতে করে বেশি দিন লাগবে না এদেরকে ধূলিসাৎ করতে। বলো কি সম্রাট, তাহলে আবার তোফায়েলের ফ্যাক্টরিতেও আক্রমণ চালাইছে শামসু? সাবাস, শামসু যেভাবে আক্রমণ করে যাইতেছে ওরা তো আক্রমণ ঠেকাইতেই ব্যস্ত হয়ে পড়ব। শামসুর পিছনে লাগার পরিণাম যে কতটা ভয়াবহ এটা এবার তোফায়েল গ্রুপও জানতে পারবে।
এতদিন তো হাজি গ্রুপের এই আক্রমণগুলো দেখে ওদের শিক্ষা হয় নাই। প্রেসিডেন্ট বারবার বলছিল যে সকলের ভিতরে রেষারেষি বাদ দিয়ে তোমরা মিলেঝিলে রাজনীতি করো, কিন্তু ওরা তো সেটা বুঝলো না। এখন ঠেলা কিভাবে সামলায় দেখে নিবনি। এক একটারে পথের ফকির না বানানো পর্যন্ত শামসু থামবে না। তা তো অবশ্যই স্যার, যতদিন আমি এই দায়িত্বে আছি ততদিন শামসুর কোনো ক্ষতি হইতে দিব না। একের পর এক ওই ঝামেলা কইরা যাক, আর আমি এইদিকে সব কিছু টেকেল দিব। আর আপনি তো আসেনি স্যার, যতদিন শামসুর এই মিশন চলে ততদিন পর্যন্ত আমরা শামসুর সঙ্গে থাকবো স্যার। গতকাল রাতেও তো আমার কাছে খবর আইছে তোফায়েলের টেক্সটাইল মিলে কে যেন বোমা হামলা কইরা পুরো ফ্যাক্টরি একেবারে তছনছ করে গেছে। আমার তো মনে হয় এই ঘটনাও শামসুই ঘটাইছে। একের পর এক যেভাবে ওর শত্রুদেরকে ওই ঘায়েল করতেছে, তাতে করে বেশি দিন লাগবে না এদেরকে ধূলিসাৎ করতে। বড় কি সম্রাট, তাহলে আবার তোফায়েলের ফ্যাক্টরিতেও আক্রমণ চালাইছে শামসু? সাবাস, শামসু যেভাবে আক্রমণ করে যাইতেছে ওরা তো আক্রমণ ঠেকাইতেই ব্যস্ত হয়ে পড়ব। শামসুর পিছনে লাগার পরিণাম যে কতটা ভয়াবহ এটা এবার তোফায়েল গ্রুপও জানতে পারবে। এতদিন তো হাজি গ্রুপের এই আক্রমণগুলো দেখে ওদের শিক্ষা হয় নাই। প্রেসিডেন্ট বারবার বলছিল যে সকলের ভিতরে রেষারেষি বাদ দিয়ে তোমরা মিলেঝিলে রাজনীতি করো, কিন্তু ওরা তো সেটা বুঝলো না। এখন ঠেলা কিভাবে সামলায় দেখে নিবনি। এক একটারে পথের ফকির না বানানো পর্যন্ত শামসু থামবে না। কুত্তার পেটে কি আর ঘি হজম হয় নাকি স্যার? এদের কাজ হচ্ছে দুর্নীতি করে জনগণের অর্থ সম্পদ মেরে খাওয়ার। শামসু দলে এন্ট্রি নেওয়ার পরে তো আর কোনো রকমের দুর্নীতি করতে পারে নাই। সেই জন্যই তো শামসু সকলের চোখের কাঁটা হইয়া দাঁড়াইছিল। এখন সেই চোখের কাঁটাই খাল হইয়া ডুববে সবার। রাজনৈতিক কেরিয়ারও যাইব, লগে জেল জরিপানাও খাটতে হইব। শামসুকে আমি বাহবা দেই, শামসু যেন ওর এই কাজে সফল হতে পারে। আর শামসুকে যত রকমের সাপোর্ট দেওয়া লাগে আমার পক্ষ থেকে সব রকম সাপোর্টই আমি শামসুকে দিব। তুমি এক কাজ করো সম্রাট, যত তাড়াতাড়ি সম্ভব কাশেম টিভির ভবনে হামলার এই মামলাটা তদন্ত শেষ করো। এটা নিয়ে কিন্তু দেশের মিডিয়া কয়েকদিন যাবতই খুব প্যারা দিতেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হইব বইলা সে ভয়ে সবসময় সাংবাদিকদেরকে এড়িয়ে চলতেছি আমি। প্রেসিডেন্টও বিষয়টা নিয়ে প্যারা দিতেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটা তুমি তদন্ত শেষ করে পাবলিকের কাছে একটা সংবাদ সম্মেলন করে জানিয়ে দাও, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাইতেছে। আর এখন চলো স্বরাষ্ট্র দপ্তরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকল ডিসির সাথে বৈঠকে বসবো। জাহাঙ্গীর, হট ঠিকাদার মোমিনরে কিন্তু রাস্তার ঠিকাদারির কাজটা দিয়া দিছি। তুই ওর সাথে থাইকা গতকালকে থেকেই কাজ শুরু করে দে। যেভাবে হোক কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে শেষ করতে হইব। তুই আর এখন আলতু ফালতু কোনো জায়গায় সময় না দিয়া গতকালকে থেকে মোমিন ঠিকাদারের সাথে সময় দে, আর সব কিছু তদারকি করবি ঠিকঠাকভাবে।
আচ্ছা ভাই, সমস্যা নাই। গতকালকে থেকে আমি সব কিছু তদারকি করবনি। আর মমিনরেও বইলা দিয়েন আমার কথার উপর যেন কথা না বলে। ওইখানে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমার থাকবে। ওরা কোথায় কি করে না করে সব খবরাখবর আমি রাইখা দিবনি। কোনো রকমের কাউকে কোনো দুই নাম্বারি কাজ করতে দিব না। যেভাবে কাজটা করলে ভালো হইব ঠিক সেইভাবেই ওদেরকে দিয়া করাই নিব কাজটা। হে, তোরে এত মাপদুরি করার জন্য বলছি আমি। তুই ওইখানে গিয়া চুপচাপ সব কিছু দেখাশোনা করবি। আর কোথাও যদি কোনো রকমের ভুলভ্রান্তি করে সেটা আমারে জানাবি। মমিনের সাথে তোর ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। মমিন খুব ভালো করে জানে যে আমাদের কাজগুলো ওকে কিভাবে করতে হইব। এইখানে শামসুও জড়িত আছে, আর মমিনের রেকর্ডও খারাপ না। তাই ওর সাথে কোনো রকমের কোনো বিয়াদুবি করবি না। অনেকজনের টপকায়া কিন্তু এই কাজটা আমি হাতে পাইছি। আর সবাই এইখানে ভুল ধরার চেষ্টা করব। তাই মনোযোগ দিয়া সব কিছু করিস কিন্তু জাহাঙ্গীর। তোদের কারণে যেন মান সম্মান না যায়। না ভাই, আপনি কোনো রকমের টেনশন করবেন না। আমি দিনরাত ওইখানেই পড়ে থাকবো। আপনার যাতে কোনো রকমের কোনো মান সম্মানের ক্ষতি না হয় সেই দিকে আমি লক্ষ্য রাখবো ভাই। আপনি একদম টেনশন করেন না। আমি খুব ভালো করে জানি যে আপনি শফিকের কাছ থেকে চ্যালেঞ্জ করে কাজটা হাতে নিছেন। শফিকর লোকজন সর্বক্ষণ এই সাইডে লাগাই রাখবে যাতে করে আমাদের কোনো না কোনো একটা ভুল খুঁজে পায়। সেজন্য আপনি টেনশন করেন না। আমি মমিন ভাইয়ের সাথে থাইকা বিষয়টা দেখবনি। আচ্ছা ঠিক আছে, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। এখন বাইরে গিয়া গাড়ি বাইর কর। মাস্টারের সাথে দেখা করার জন্য চেম্বারে যাইতে হইব। আর ওইখান থেকে ব্যাংকেও যাইতে হইব। চেক বই নিয়া টাকা তুইলা আগামীকালকে থেকেই কাজ শুরু করে দিতে হইব। বেশি দেরি করা যাইব না। তুই তাহলে এখনই গিয়ে গাড়ি রেডি কর, আমি আসতেছি। আসসালামু আলাইকুম এসপি সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম স্যার। আইসেন তাহলে আপনি বসেন স্যার। এবার বলেন তো দেখি স্যার, কি হয়েছে? গতকাল রাত্রে তো সময় ছিল না, তাই বাসায় চলে গেছিলাম। এবার বলেন তো দেখি স্যার, কি হয়েছে যে এত জলদি আপনার আমার সাথে দেখা করার প্রয়োজন হইল? কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা করতে চান উপজেলার বিষয়টা নিয়ে? আমি তো বললাম ওই মামলাটা ওসির কাছে হ্যান্ড ওভার করে দিছি। ওসি এখন মামলাটা দেখতেছে। না এসে কি উপায় আছে নাকি মিয়া? আপনারা এইগুলো কি শুরু করে দিছেন? আমি বগুড়া জেলার রানিং এমপি, আর আমার নামে আপনারা উপজেলার ওই দুর্নীতির মামলাটা ঢুকাই দিতে চাইতেছেন। আপনাদেরকে এত বড় সাহস কে দিল যে আমার নামে মামলা করার জন্য? ওরা কি জবানবন্দি দিল না দিল সেটার উপর ভিত্তি করে আপনারা আমার নামটা কিভাবে এখানে নিয়ে আসতেছেন? কি যে বলেন না স্যার, এখানে আমার কি করার আছে? আমি কি আপনার নাম ব্যক্তিগত আক্রোশ থেকে দিছি নাকি? এই মামলাটা তো সরাসরি স্বরাষ্ট্র দপ্তরের অধীন থেকে তদন্ত হয়ে আসতেছিল। তদন্ত অফিসার হিসাবে এসআই সৈকতকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই 3 মাস তদন্ত করে আপনাদের নাম
খুঁজে বের করতে পারছে। রিমান্ডে থাকা অবস্থায় সাবেক ইউনিয়ন উপজেলার চেয়ারম্যান তো আপনাদের এখানে জড়িত থাকার সরাসরি জবানবন্দি দিছে। আর এটা নিয়ে তো তদন্ত চলতেছেই। আপনাদেরকে তো এখন পর্যন্ত অপরাধী হিসাবে গণ্য করা হয় নাই। ওরা জবানবন্দি দিল আর এটা সঠিক প্রমাণিত হয়ে গেল নাকি ওরা আমাদেরকে ফাঁসানোর জন্যই এই জবানবন্দি দিছে? শুনেন, আপনি তদন্ত করে যে তথ্যই পান না কেন, এখান থেকে আমার নামটা যেভাবে হোক সরাইতে হইব। কোনোভাবে যেন আমার নামটা এইখানে প্রকাশ না হয়। বুঝতে পারছেন কি আপনি? না আপনারা আবারও বুঝাইতে হইব? স্যার, এখানে তো আমার কোনো হাত নাই। আমি চাইলেও তো কোনো কিছু এখন করতে পারবো না। এটা সরাসরি স্বরাষ্ট্র দপ্তর থেকে পরিচালিত হইতেছে। এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছুই কারোর জন্য করা সম্ভব না। যদি আপনারা এই ঘটনার সাথে জড়িত না থাকেন তাহলে আপনাদের নাম এখানে কখনোই আসবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। তবে যদি আপনারা এই ঘটনার সাথে জড়িত থাকেন তখন আর আমার কোনো কিছুই করা থাকবে না। তদন্ত যে কার ইশারায় কিভাবে চলতেছে সেটা কিন্তু আমার অজানা না। শামসুর কথায় আপনারা সব কিছু কইরা যাইতেছেন। কি মনে করছেন আমি শফিক কি কোনো কিছুই জানি না? শামসুর কথা আপনাদের কে শুনতে বলছে? শামসু কি এখন জনতা পার্টির সঙ্গে আছে নাকি? হয়তো এখন জনতা পার্টির শত্রু। 2 দিন পর ওরে নিয়েই আপনাদেরকে দূর পারতে হইব। আর এখন আপনারা ওর কথা শুনা তদন্ত করেন, তাই না? শোনেন, যদি আমার নাম এখানে কোনোভাবে প্রকাশ হয় তাহলে কিন্তু আপনাদের একটারও আস্ত রাখবো না আমি। এইখান থেকে এমন জায়গায় ট্রান্সফার করার ব্যবস্থা করব তখন শুধু চোখের জল ফেলায় কানবেন। কথাটা যেন মনে থাকে। উঠলাম। চাচা, কি খবর? আয়নালের শ্বশুর বাড়ি যে যাওয়ার কথা ছিল, গেছিলেন নাকি? আয়নালের বউ কি ফিরত আসবে বলে মনে হয়? গেছিলাম শামসু। আয়নালের শ্বশুর আর ওর বউর সাথে কথা বললাম। আয়নালের ভিতরে তো আসলেই অনেক সমস্যা। এগুলো ঠিক করাইতে হইব। আর সমস্যা নাই, আয়নালের বউ গোলাপি আজকে সকালে চলে আসার কথা দিছে আমারে। আর চাচা, আপনারে যে তোতার পিছনে লোক লাগায় রাখতে বলছিলাম, যে তোতা কি করে না করে সে খবর যেন আমাদের কাছে চলে আসে, সেইটা নিয়ে কি কাজ করছিলেন? তোতার পিছনে কি কাউকে লাগাইছেন এই পর্যন্ত? শামসু, সমস্যা নাই, আমি তোতার পিছনে লোক লাগাই রাখছি। তোতা এখন পর্যন্ত শফিকের কাছে যায় নাই। গতকাল রাতে সারা রাত জঙ্গলের ভিতরে লুকিয়েছিল পুলিশের ভয়ে, বাসায় থাকে নাই। দেখা যাক শফিকের কাছে যায় কিনা। এখন পর্যন্ত যায় নাই। ওই চাচা, তোতারে যে অগ্নি পরীক্ষায় ফেলাইছি, এখান থেকে যদি তোতা উঠতে পারে তাহলে মনে করব তোতা পুরা পুরা খাঁটি সোনাতে পরিণত হয়েছে। তখন আর ওরে আমাদের গ্রুপে নিতে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি সারার বেটা কোনোভাবে শফিকের সাথে যোগাযোগ করে তাহলে বুঝে নিব ও আগের মতোই বেঈমান আছে। তখন ওর অবস্থাও শফিকের মতোই হইব। শামসু, ঠিকই বলছো তুমি। তোতার মুখের কথায় কাম হইব না, ওর সরাসরি প্রমাণ নিতে হইব।
আমাদের গ্রুপে তো আর যে কেউকে নেওয়া যায় না। আমাদের মতো লোকজনই আমাদের গ্রুপে দরকার, যারা যে কোনো সময় আমাদের জন্য যে কোনো কিছু করতে পারবে। সেই জন্যই তো তোতার এই পরীক্ষায় ফেলাইলাম। চাচা চলেন, আপনার সাথে এক জায়গায় যাওয়ার দরকার আছে। অনেক বড় একটা মিশন হাতে নিছি, চলেন যাই।